চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH যে কথাটা বলছিলাম, আজ অনেক বাড়িতে অশৌচ হবে। কাদের বাড়িতে? যারা আরবান নকশাল, যারা টুকরে টুকরে গ্যাংয়ে, যারা নিজেদের এখনো শহুরে মাওবাদী ভাবে, তাদের বাড়িতে আজ অশৌচ পালন হবে। তাদের বাড়িতে আজ কান্নার রোল, আমার কি হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল গো। মাওবাদীদেরকে রাষ্ট্র খতম করবে, এটাই দস্তুর হওয়া উচিত। এখানে কোনো সহানুভূতি, কোনো কান্না কাটি, এই সমস্ত কিছুর জায়গা থাকবে না। মাওবাদীরা বছরের পর বছর সিম্প্যাথি বা সহানুভূতির নামে যে বর্বরতা চালিয়েছে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে রাজ্যে, তারপরে মাওবাদীদের প্রতি কোনো সিম্প্যাথি, কোনো সহানুভূতি ভারতবর্ষের অন্তত থাকতে পারে না। জেনারেল বিপিন রাওয়াত যে কথাটা বলেছিলেন, আমরা আড়াই ভাগে লড়াইটা করছি, একদিকে পাকিস্তান, একদিকে চায়না এবং বাংলাদেশ, এবং আড়াইয়ের যে অর্ধেক ভাগ সেটা হলো ভারতের মধ্যে যারা শত্রু, যাদেরকে আরবান নকশাল বলে, যারা কেউ দেখবেন জঙ্গলে গিয়ে এই মাওবাদীদের মতন লড়াইটা করবে না। তারা শহরে থাকবে, দামি দামি পানীয় খাবে, বড় বড় সেমিনারে যাবে, বড় বড় লেকচার মারবে এবং বলবে, দেখো নিকারাগুয়াতে কি হলো গো, দেখো হন্ডুরাসে কি হাহাকারটাই না হচ্ছে, দেখো আমাদের দেশ রসাতলে যাচ্ছে, দেখো এদের কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এদের সমস্ত টুকরে টুকরে গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে এই মুহূর্তে চিহ্নিতকরণের প্রয়োজন আছে ভারতের স্বার্থে, ভারত রাষ্ট্রের স্বার্থে। যে শীর্ষ মাওবাদী নেতা, মাওবাদী শীর্ষ নেতা, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। কিসের জন্য মাথার দাম 1 কোটি টাকা ছিল? পুলিশ কেন মাথার দাম 1 কোটি টাকা দিয়েছে? যে জীবিত বা মৃত অবস্থায় এই কোটেশ্বর রাওকে এনে দিতে পারবে, তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। তার কারণ, এই মাওবাদীরা বছরের পর বছর ধরে পুলিশকে মেরেছে, রাজনীতিবিদদের মেরেছে, সাধারণ মানুষদেরকে ব্যবহার করেছে, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে প্রথমে খুন করেছে এবং তারপর সেই বডি ফেলে রেখে দিয়েছে। আবারও বলছি, কোনো সহানুভূতির সন্ধে হতে পারে না আজকের এই সন্ধে। আজ উদযাপনের সন্ধে, আজ সেলিব্রেশন হবে যতদিন না এই ডেডলাইন সম্পন্ন হয়। ভারতের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথাটা বলেছিলেন, ডেডলাইন 26-এর ডেডলাইন, যতক্ষণ না এই ডেডলাইন সাকসেসফুল হয় ততদিন আমাদের চোয়াল শক্ত রাখতে হবে। কিন্তু এই সেলিব্রেশনও থামালে চলবে না, কারণ আপনি যত সেলিব্রেশন করবেন, দেশ যত সেলিব্রেশন করবেন, দেখবেন এই টুকরে টুকরে গ্যাং এবং এই আরবান নকশালদের অশৌচ তত বাড়বে। আমাদের ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় আধা সেনাবাহিনী, তারা যে কাজটা করছে, এবং আমি বিশেষ করে এই অপারেশন ব্ল্যাক ফরেস্টে যেভাবে বস্তার জেলা পুলিশ যেভাবে কাজটা করছে, বা আধা সেনাবাহিনী যেভাবে কাজটা করছে, STF যেভাবে উর্দিধারীরা কাজটা করছে, তাদের প্রত্যেককে স্যালিউট জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে আগামী 1 মিনিট। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদীদের খেল খতম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ডেডলাইন দিয়েছিলেন, একবার দেখে নেব সেই ডেডলাইন, এবং তার পাশাপাশি আসলে আমাদের দেশের এই মুহূর্তের ঘরের শত্রুদেরকে এই মুহূর্তে নিকেশ করার কি প্ল্যান। মাওবাদী দমনে বড় সাফল্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা নির্দিষ্টভাবে সাফল্য কামনা শুধু নয়, কংগ্রাচুলেট করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন মাওবাদীদের
শীর্ষ নেতাকে যেভাবে নিকেশ করা হয়েছে, অভিযানে এই প্রথম এত বড় নেতা খতম। 50-এর ওপরে মাওবাদী নেতা গ্রেপ্তার, 27-এর ওপরে মাওবাদী নেতা তাদেরকে নিকেশ করা হয়েছে, 84 জন মাও নেতার আত্মসমর্পণ। ভারতবর্ষে এত বড় অপারেশন মাওবাদীদের বিরুদ্ধে বহু দশকে হয়নি। 31শে মার্চ 2026-এর মধ্যে মাওবাদ শেষ, এটাই হেডলাইন, এটাই শিরোনাম। 31শে মার্চ 2026 মাওবাদী মুক্ত হবে দেশ, মাওবাদী মুক্ত হবে দেশ। 31শে মার্চ 2026 এই ডেটটা মনে রাখাটা প্রয়োজন, এই ডেডলাইনটা মনে রাখা প্রয়োজন, কারণ এই ডেডলাইনটা অনেকের পছন্দ হবে না। এই ডেডলাইনটা শুনেই অনেকের পিলে চমকাবে। যাদের বাড়িতে অসৌচ হচ্ছে আজকে, তাদের বাড়িতে আমি তো বলবো ক্যালেন্ডারে গোল করে লাল কালিতে এই 31শে মার্চ 2026 এই ডেটটা লিখে রাখা উচিত। আবার বলছি, আড়াই ফ্রন্টে লড়াইটা করছি আমরা, 2.5 ফ্রন্ট। একদিকে পশ্চিমের দিকে, একদিকে পূর্বের দিকে, এবং মাঝে এই ভারত তেরে টুকরে হোঙ্গে। এই দেশের মধ্যে থেকে দেশের খাবার খেয়ে দেশের থালায় যারা ফুটো করবে, প্রত্যেকের বিরুদ্ধে লড়াইটা লড়তে হচ্ছে আমাদের। এদের প্রত্যেককে নিকেশ করতে হবে, দেশকে নাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। এই মুহূর্তে আবারও বলছি, এই মুহূর্তে অনেকের এই মুহূর্তে কান্না পাচ্ছে, বুক চাপড়াচ্ছে। তারা এই জঙ্গি, এই সন্ত্রাসবাদীদেরকে পার্টি ক্যাডার মনে করত। তাদের বয়ান, আবারও বলছি, আমি এদেরকে পার্টি ম্যান, পার্টি কমরেড বলতে আমার আপত্তি শুধু নয়, আমার অসুয়া আছে। কিন্তু কেন এই অপারেশনটা বিরাট বড় সাফল্য? একটা এই কমিউনিস্ট পার্টির, মাওবাদীদের একটা পার্টির পরপর 3টে সাধারণ সম্পাদক নিকেশ হলো, এটা বিশাল সাফল্য। এবং মাওবাদীদের যে দল, তথাকথিত যে দল, সেই দলের টপ পজিশন, আবারও বলছি, পলিট ব্যুরো মেম্বার, এই মাওবাদীদেরও পলিট ব্যুরো মেম্বার আছে। এই পলিট ব্যুরো মেম্বার একসাথে এতজন মারা পড়লো বা নিকেশ হলো, খতম করা হলো, এটা বহুকাল এই সাকসেস রেট ভারতীয় আর্ম ফোর্সেস বা নির্দিষ্টভাবে বললে উর্দিধারী যারা রয়েছেন, তাদের মধ্যে পুলিশ রয়েছে, এসটিএফ রয়েছে, কমান্ডো রয়েছে, রাজ্য পুলিশ থাকে, কেন্দ্র পুলিশের থাকে, কেন্দ্রীয় বাহিনীর অনেক জওয়ান থাকেন, কোবরা বাহিনী থাকে, তাদের প্রত্যেকের সাফল্য। যেভাবে অপারেশন গ্রিন হান্ট হয়েছিল, আমি এবার নির্দিষ্টভাবে খুব স্পেসিফিক্যালি যে দুজন এই মুহূর্তে রাজনীতিবিদ আছেন তাদের বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে কেন আমি বলছি যে আজ কান্নাকাটি শুরু হয়ে যাবে, আরবান নকশালদের বাড়িতে, টুকরে টুকরে গ্যাংয়ের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যাবে, তার কারণ কে এই বাসবা রাজু? অনেকেই জানি না আমরা তাদের জন্য কে এই বাসব রাজু। আসল নাম নাম্বালা কেশব রাজু বা নাম্বালা কেশব রাও বলে পরিচিত। শ্রীকাকুলাম, অন্ধ্রপ্রদেশ বা এখনকার অন্ধ্রে তার ভিটেমাটি, পৈতৃক বাড়ি। সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক ছিল কে বাসব রাজু। 2018 থেকে শীর্ষ পদে। মাথায় রাখুন, এই ওয়ান্টেড যে পোস্টারটা 1 কোটি টাকা মাথার দাম ছিল। 2018 থেকে শীর্ষ পদে। নকশাল বা আরবান নকশাল আন্দোলনের অন্যতম মুখ। যে নকশাল আন্দোলন 70-এর দশকে শুরু হয়েছিল, তার থেকে একেবারে আলাদা এই আন্দোলন ছিল। আইডি তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন, উচ্চশিক্ষিত, এবং তার পাশাপাশি টেকনোক্র্যাট হতে পারতেন, প্রযুক্তিবিদ হতে পারতেন, হয়ে গেলেন সন্ত্রাসবাদী বা মাওবাদী। মাথার দাম ছিল 1 কোটি টাকা। 1 কোটি টাকা মাথার দাম ছিল। ছত্তিশগড় দণ্ডকারণ্যে কার্যকলাপ, মূলত পূর্ব ভারতের একেবারে টপ বস যাকে বলা হয় মাওবাদীদের, সেই একদম শীর্ষ নেতা ছিলেন এই বাসব রাজু। আমি একদম
সরাসরি ছত্তিশগড়ের দুজন উপমুখ্যমন্ত্রী তাদের বক্তব্য এই সাকসেসের পর দেখাবো। এই ছবি আবারও ভালো করে দেখে নিন, এই ছবি নিকেশ হয়েছে শীর্ষ নেতা মাওবাদীদের। দেখব ছত্তিশগড় সরকার কি বলছে। देखिए, जिस प्रकार से हमारी सरकार बनने के बाद लगातार बस्तर को नक्सल मुक्त बनाने का अभियान चल रहा है, हमारे सुरक्षा बल के जवान लगातार इस दिशा में ठोस और मजबूती से काम कर रहे हैं और नारायणपुर इलाके में मुठभेड़ की खबर आई है। 2 दर्जन से अधिक नक्सलियों के मारे जाने की खबर है। तो निश्चित रूप से हमारे सुरक्षा बल के जवान पूरी मुस्तैदी से मजबूती से काम कर रहे हैं ताकि मार्च 2026 तक बस्तर हमारा नक्सल मुक्त हो जाए। रिकवर हुए हैं, कुछ और सामान रिकवर होंगे और उसमें स्पष्टता आएगी कि क्या क्या हुआ है। एक हमारा जवान घायल हुआ है परंतु खतरे से बाहर है। एक सहयोगी थे जो वो शहीद हुए हैं। सरकार का इस पर पूरा ध्यान है, आगे उसको ध्यान दे करके आगे बढ़ाएंगे। करिश्मा कर दिखाया है और 26 से अधिक नक्सली मार गिराए गए। এবার দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, যে অপারেশন সিঁদুর নিয়ে সাফল্য কামনা করেছিল, বাইরের শত্রুদেরকে যেভাবে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী সেটা নিয়ে সাফল্য কামনা করেছিল আমাদের প্রধানমন্ত্রী। ভেতরের যারা শত্রু, যাদেরকে নিকেশ করলো ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ, আমি আবারও বলছি শুধু ছত্তিশগড় পুলিশ কেন, পশ্চিমবঙ্গ পুলিশের অনেক ভালো ভালো অফিসার, আমি নাম করতে চাই না, একটা সময়ের দাবাং অফিসার, তারা অদ্ভুতভাবে বদলে গেছিল। প্রত্যেকের ক্রেডিট, সেই গ্রিন হান্ট থেকে শুরু হয়েছে আজকে ব্ল্যাক ফরেস্ট অব্দি, প্রত্যেকের ক্রেডিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছেন একবার দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে টুইট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে, কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন সেইটা দেখব এই মুহূর্তে। যৌথ বাহিনীর সাফল্যে গর্বিত, প্রাউড অফ আওয়ার ফোর্সেস ফর দিস রিমার্কেবল সাকসেস। মাওবাদী ভীতি দূর করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। এলাকার শান্তি বজায় রাখতে হবে। এবং খুব অদ্ভুত জিনিস, মানে এটা আমি দর্শকদের জানাবো, দেখাবো, কিন্তু আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন সাধারণ জীবন যাপন যাতে ফিরে আসে এই সমস্ত অঞ্চলে, এবং সেইটাই হয়েছে। সেই ছবিও আমি পিসিআরকে দেখাতে বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণ, যে অগ্নিবাণ দিয়ে আজ আমি ময়ূখ, আজকে এই অগ্নিবাণ দিয়ে আমার বিতর্ক শুরু করব। আজকে যেটা প্রথম প্রশ্ন, শাহের ডেডলাইন, অমিত শাহের ডেডলাইন, 26 মাওবাদের খেলা শেষ। অনেকে বলছেন এটা মুখের কথা, কথার কথা, অনেক রাজনৈতিক দল এটা মেনে নিতে পারছে না, এটা হতে পারে না, না এটা হতে পারে না, কিন্তু এটা হবে, আজ না হয় কাল হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। রাজশ্রী লাহিড়ী এই মুহূর্তে বিজেপির মুখপাত্র রয়েছেন, তার পাশেই ঝন্টু বড়াইক বসে রয়েছেন অধ্যাপক, আমার বাঁদিকে বসে রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা, সিপিআই প্রতিনিধি, এবং অনির্বাণ ব্যানার্জি আইনজীবী। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু আমি পিসিআরকেও বলবো সেই ছবিটা দেখানোর জন্য। এটা আমি নিজে বিশ্বাস করতে পারিনি, 75 বছর পরে প্রথম সরকারি বাস, মানে ভারত রাষ্ট্রের কোনো বাস হয় না কিন্তু সরকারি বাস, যেরকমভাবে আমাদের সরকারি বাসগুলো থাকে, সেটা আজ বিকেল থেকে চলতে শুরু করলো এই ছত্তিশগড়ের বস্তারের এই অঞ্চলের নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে, যেখানে মাওবাদীরা সরকারের বাস বলে চালাতে দিত না, ড্রাইভারকে মেরে দিত। এই ছবিও কিছুক্ষণের মধ্যে আমরা পিসিআরকে বলবো, এএনআই সংবাদ সংস্থা থেকেও আমরা এই ছবি পাবো, সেই ছবি দেখাতে। কিন্তু আমি শুরুটা করছি আমার বন্ধু প্রতিম, রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, অনির্বাণ ব্যানার্জির সাথে। আমি আশা করব আমাদের রিপাবলিকের টিম অনির্বাণের এই মুহূর্তে খেয়াল রেখেছেন। অনির্বাণ ভালো নেই বোধহয়, অনির্বাণ কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে। আমি ভাবছি ডোনাল্ড ট্রাম্পের আবার ফোনে অপারেশন বন্ধ হয়ে যাবে না, তুমি সেটা নিয়ে তুমি নিশ্চিত তো? অত বড় অপারেশন সিঁদুর ডোনাল্ড ট্রাম্প ফোন করে বন্ধ করে দিলেন, তুমি ব্ল্যাক ফরেস্টে লাপাচ্ছ। ডোনাল্ড ট্রাম্প এসব বন্ধ করেনি, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এসব বন্ধ করেনি, মিথ্যাচার।
আমি তুমি হয়তো ভাবছো যে আমি বলবো যে না 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 ঠিক 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 আবারও বলছি ভারত সরকার ক্ল্যারিফাই করে দিয়েছে ভারত পাকিস্তানের সাথে কথা বলার জন্য অন্য পৃথিবীর কারোর সাথে কথা বলে না। কিন্তু এবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি আবার হবিষ্যৎ ব্যাপারটা চলছে না? সবই ভালো, ব্যথা তো করছে, সবই ভালো, খারাপ তো লাগছে। এই খারাপ তো লাগছে, এটা তো বলো, স্বীকার তো করো। খারাপ লাগছে তো, আমি আবারও বলছি। কেন লাগবে, কেন? আমি তো এটাই চেঞ্জ করতে বলছি, আরবান নকশালদের খারাপ লাগবে। তুমি কি আরবান নকশাল? ময়ূক, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্পের এক ফোনে সব বন্ধ হয়ে যেতে পারে। তুমিও জানো, আমিও জানি, যতই চেষ্টা করো। নরেন্দ্র মোদী, মাওবাদীদের নিকেশ করার ডেডলাইন বন্ধ হবে না। ডোনাল্ড ট্রাম্পের যদি ব্যবসায়িক কোনো স্বার্থের কথা মনে পড়ে যে ভাই না মাওবাদ থাকলে আমার ভালোই হয়, ওই এক ফোনে বন্ধ করে দেবে। তুমিও জানো তাই অপারেশন সিঁদুর, তুমি নিজের রাষ্ট্রকে অপারেশন সিঁদুর, আরে আমি রাষ্ট্রের কনসেপ্টটা মানো তো? আমি যে ব্যক্তি চালাচ্ছে তাকে বলো না মুখ ফুটে বলতে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন, একবার বলতে বলো। মানে তোমার কথা তৃণমূল কংগ্রেসের কথা এখন দেশে ডিপ্লোমেসি চলবে। যারা রাষ্ট্রবাদী মোহাম্মদ ইউসুফ পাঠান তাকে সরিয়ে দিয়ে সাইডলাইন করে আমি যাব করে যারা নিজেদের প্রতিনিধি বাছে, বলি এবার ইউসুফ পাঠানকে পাঠানো উচিত ছিল। আমার খারাপ লাগলো। ঠিক, তুমি আগে বলো যে এইটা তো তুমি সেলিব্রেট করছো না, খারাপ লাগছে তোমার? কোনো মানুষের মৃত্যুতে সেলিব্রেট না, মানুষের মৃত্যু তো বিষয়টা নয়। অবশ্যই সব নাগরিক, তোমরাই তো বলো সব মৃত্যু হয় না সমান, তোমরাই তো বলো। আমার তো এখনো মনে আছে তোমাদের বহু, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মানে আমি নাম করতে চাই না, আচ্ছা আমি নাম করছি, আমি বিজেপির প্রতিনিধির কাছে ক্ষমা চেয়েই বলছি যে আমি নাম করছি। অটল বিহারী বাজপেয়ী যখন মারা গেছিলেন তখন আমি তো দেখেছিলাম যে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ওই টুকরে টুকরে গ্যাং তারা বলেছিল না না আমরা কোনো দুঃখ প্রকাশ, কিসে নাম বলো, কি নাম বলো? তুমি তোমাদের বললে তো হবে না, তোমাদের আমি তো বলছি টুকরে গ্যাং। আমি কথার কথা বললেই অনেকের তত্তর করে কাঁপে। কিছু পার্সোনালি মনে করো না, 2021-এর আগে তোমাদের মধ্যে তো তুমিও ছিলে। আমি ছিলাম, আমি কোনোদিন টুকরে গ্যাং ছিলাম না এবং টুকরে গ্যাং হতেও চাই না। প্রবলেমটা একটাই, টুকরে গ্যাং নিয়ে তুমি আমাকে বলো টুকরে গ্যাং এর ডেডলাইন। অটল বিহারী তুমি আমাকে বলো, যেই হন কারো মৃত্যু সেলিব্রেট করার হতে পারে না, সে যেই হন না কেন, সন্ত্রাসবাদীদের মৃত্যু, এরা কেউ আমাদের দেশের বাইরের লোক নয়, এরা প্রত্যেকে পথভ্রষ্ট। এদের না প্রত্যেকেই পথভ্রষ্ট, এদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো মিল নেই। কিন্তু কারো মৃত্যু সেলিব্রেট করা যেতে পারে না। ধরুন হিন্দুত্ববাদী কোনো রাজনীতির ব্যক্তিত্ব, তার সঙ্গে আমার কোনো মিল নেই, তার রাজনীতির সঙ্গে আমার কোনো মিল নেই, কিন্তু তার মৃত্যু আমি সেলিব্রেট করতে পারি না, কারো মৃত্যু সেলিব্রেট করতে পারি না। সরকার আইন মেনে যা পদক্ষেপ নেওয়ার তিনি নেবেন, সরকারের মতো নেবেন, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু মৃত্যু কারো, সেটা যেই হোক, সেলিব্রেট করার মতো অমানুষ আমি হতে পারবো না। সেটা যদি কেউ হতে চান তারা হতেই পারেন। মানে তুমি এক্ষেত্রে দাঁড়িয়ে মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না মাওয়িস্ট সিম্প্যাথাইজার এই শব্দটা, সেটা কার কি মনে হবে সেটা তার রাজনীতি। না, আমি প্রশ্ন করছি, আমি তোমার উপর আরোপ করছি না, আমি বলছি তুমি কি মাওয়িস্ট সিম্প্যাথাইজার হয়ে যাচ্ছ না এই কথাগুলো? কিসের রাজনীতি এতে? মানুষ মেরে কি বোঝে আমি বুঝি না। কি রাজনীতি? মাওবাদ বলতে কি বোঝায় আমি অত কিছু বুঝি না, কিন্তু স্পষ্ট বলছি যে রাজনীতি যে লোক হোক, কারো মৃত্যু। অনির্বাণ, তোমার হয়তো খারাপ লাগবে, কিন্তু অমিত শাহর যে ডেডলাইন, সেই ডেডলাইনটাকে আমরা সেলিব্রেট করব। দেখো অমিত শাহ তো 31 মার্চ 2026 মোদী আছেন। অনির্বাণ, তুমি কিন্তু মোবাইলে সেভ করে রেখো ডেটটা, ওই সেভ দ্য ডেট বলে কি এখন নতুন বেরিয়েছে না? তুমিও আজকের এপিসোড সেভ করে রেখো, 31 মার্চ 2026 আমি তুমি সবাই সেলিব্রেট করবো। তুমি আজকের এপিসোড সেভ করে রেখো যে কোথাও থেকে যদি একটা ফোন আসে, এই অপারেশন সব বন্ধ হয়ে যাবে। তুমি এটা সেভ করে রেখো এপিসোডটা। বেশ, রাজস্বী, কিসের রাজনীতি কি অনির্বাণ? মানে এটা কি সিম্প্যাথাইজার হচ্ছে আবার? ময়ূকদা, তুমি তো আমাকে প্রথমে কনফিউজ করে দিলে যে আমি অনির্বাণদা তো তৃণমূলের আমি জানতাম, তুমি কি এখন বলছো অনির্বাণদা নকশালেরও মুখ? না, আমি কোনো দল, ও আইনজীবী হিসেবে এসেছে না, কেননা হঠাৎ করে তুমি এমন কথা বলে তাই আমার কাছে কনফিউশন লাগছে। যাই হোক, কারণ তৃণমূলে অনির্বাণদা যেহেতু তৃণমূলের হয়ে বলতে আসেন, তো তৃণমূলের বক্তব্য ছিল মাওফাও বলে কিছু নেই। আমি তো এক্সপেক্ট করেছিলাম অনির্বাণদাই কথা বলবেন, মাওফাও সাজানো ঘটনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এইটা ছিল। যাই হোক, প্রথমেই অপারেশন ব্ল্যাক ফরেস্টের আমার দলের তরফ থেকে যে সমস্ত সিআরপিএফ জওয়ানসরা জীবনের ঝুঁকি নিয়ে এত বড় কাজ করেছেন তাদের সকলকে প্রণাম, নমস্কার। ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন মাওয়িস্টস আর ইন্ডিয়াজ বিগেস্ট থ্রেট। এটা আমাদের কথা নয়। নেপাল থেকে তামিলনাড়ু যে রেড করিডোর তৈরি করার, নেপাল থেকে তামিল দ্য রেড করিডোর, 86টি ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মাওবাদীদের কবজায় প্রায় চলে যাওয়ার মতন জায়গায় 32টি ডাইরেক্ট কন্ট্রোলের মধ্যে থাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউপিএর আমলের লিখিত রিপোর্ট। আজকে সেই জায়গায় এই সরকার 31
মার্চ 2026-এর ডেডলাইন দিয়েছে। আমাদের বক্তব্য পরিষ্কার, নো মার্সি টু মার্সিনারিজ। ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, দয়ানন্দ সরস্বতী, রামানুজাচার্য, নামদেব, সন্ত কবির, গুরু নানকের সাম্যবাদের মাটিতে কোনো ইম্পোর্টেড বহিরাগত আইডিওলজির প্রয়োজনীয়তা নেই, ছিল না, রাখার প্রয়োজনীয়তা থাকবে না। 2010 সালে 76 জন সিআরপিএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা, 2013 সালে কংগ্রেসের কর্মীদেরকে জিরামঘাটির সেই নারকীয় হত্যা, এটা রাজনৈতিক দল হিসেবে বিপরীত জায়গায় থাকলেও এগুলো কি ধরনের ঘটনা ঘটেছিল এটা আমরা প্রত্যেকে দেখেছি, প্রত্যেকে আমরা জানি। এখানে দাঁড়িয়ে কথা উঠলো ডোনাল্ড ট্রাম্পের কথায় নাকি অপারেশন সিন্দুর বন্ধ হয়ে গেছে। আমি খবরের কাগজে দেখছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধও নাকি ডোনাল্ড ট্রাম্পের কথাতে বন্ধ হয়ে যাচ্ছে। জানি না এটা বাকিটা তো রাশিয়া ইউক্রেন বলতে পারবে, আমাদের বলার কথা নয়। এই ধারণাটা অনির্বাণদের এলো কি করে যে এই ডোনাল্ড ট্রাম্প শব্দটা নিলে অনির্বাণরা ভাবছে যে ভারতের অধিকাংশ লোক চুপ করে যাবে। না না না, কে ডোনাল্ড ট্রাম্পকে, একটা দলের লোক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অধিকাংশ করে না, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চুপ করার কোনো জায়গা নেই, একটা লোক চুপ করে। বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান হয় যে দলের হয়, বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান, শোনোনি তুমি? বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত কথাগুলো বিভিন্ন গ্লোবাল বিজনেস সামিটে কেউ একজন উঠে দাঁড়িয়ে বলেছিলেন, নিশ্চয়ই শুনেছেন। এবং পাকিস্তানের চ্যানেলে দাঁড়িয়ে যে ভারত মে हमारे बहुत सारे मित्र है, ममता बनर्जी कम्युनिस्ट्स हमारे मित्र है, हम उनसे बात कर सकते हैं, এই ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি। এবং তার কোনো বিরোধিতা এই দলগুলোর থেকে মাথারা বা যারা প্রতিনিয়ত মুড় কথায় কথায় পমফ্লেট মাছ খেলে যারা টুইট করেন তারাও দেখেন। কথার উত্তর তোমরা দিতে পারো না, কোথাকার কোন চ্যানেলের নকশালও নয়, কিছুই নয়, নকশাল টপিক ঘুরিও না। তোমার দলের নেতা তার কথার উত্তর দিয়েছো, মধ্যকল তার কথার উত্তর দিয়েছো। দিলীপ ঘোষ নকশাল নয়, এটা নকশালের নিয়ে কথা হচ্ছে। যাই হোক, তুমি যে কথাটা বললে এটা একদম নেতার কথার উত্তর দিতে পারো না। মধ্য কলকাতার কিছু বাড়িতে আজকে পতাকা অর্ধনমিত থাকবে, আজকে শোকের ছায়া আসবে, আজকে দাঁড়িয়ে হাহাকার হাহুতাশ আসবে। তাদের মধ্যে আসবে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছিল এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তুমি তখন ঘুমিয়েছিলে, তাই জন্য যখন বলো না জায়গাটা বলো। আচ্ছা, গায়ে তোমার লাগছে কেন? তোমার তো গায়ে লাগলো কেন? তোমার গায়ে লাগলো কেন? তোমার গায়ে লাগলো কেন? তুমি জানো না, যখন জানো না তোমার ঘটনা তখন জানার দরকার নেই। কারণ তুমি ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভারত কি বরবাদি তক জঙ্গ রহেগি। আজকে দাঁড়িয়ে প্রকাশ হয়ে যাচ্ছে কে কারা সিম্পাথাইজার। এই যে 0.5 একদম উন্মোচিত, তৃণমূলের ছাতার তলায় লুকিয়ে থাকা নকশাল মাওবাদ আজকে উন্মোচিত উলঙ্গ রিপাবলিক বাংলা স্টুডিওতে ভারতবর্ষ পশ্চিম বাংলার মানুষ চিনে নিক। की धरती पर हिंदुओं की कबर खुदे के এই ভিডিওগুলো ডক্টর আর তার পাশে যে দাঁড়াচ্ছে যে সমস্ত নেতারা তারা প্রত্যেকে জানে। আর চার্জশিটের কথা যত না বলা যায় তত তো ভালো। আরে ভাই, একজন তো চার্জশিটের ভয়ে মরেই গেল স্ট্রোক করে। আমি মরেই যাচ্ছে। আচ্ছা, আমি দুজনকে বেশ বাকি তোমার অনির্বাণ রাজস্বীকে আমি একটু তোমাকে কথা বলে নেই। আজ হয়ে গেছে বাংলা স্টুডিওতে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আমি দীপাঞ্জন চক্রবর্তীও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, এবং তারপর আমি শুভম এবং ঝন্টু বড়াইকের কাছে যাব। দীপাঞ্জন দা, মানে এই রাজনৈতিক তর্ক বিতর্ক এগুলো থাকবে, কিন্তু এটা মানে অবিস্মরণীয় একটা অপারেশন হলো। এবং এই যে অপারেশনটা আমি আবারও বলছি, যারা করেছে, মানে এই অপারেশনে যিনি রাঁধুনির কাজ করেছেন এই অপারেশনে, তিনি বা কমান্ড্যান্ট বা একেবারে টপমোস্ট অফিসার ডিজি র্যাঙ্কের প্রত্যেকের স্যালিউট প্রাপ্ত। এবং এটা আমরা সেলিব্রেট কেন করব না? কিছু লোক আমাদের বলে দেবে যে সব মানুষের আমরা সেলিব্রেট করতে পারি না মৃত্যু ইত্যাদি। না, আমরা সেলিব্রেট করব, কেন করব না? এবং এই অপারেশনটার গুরুত্ব এটা যদি একটু বলেন, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। দেখো ময়ূক, প্রথমত এই ব্ল্যাক ফরেস্টের সাংঘাতিক গুরুত্বটা এই জন্য, তোমার মনে পড়বে যে একটা সময় কিন্তু কাশ্মীর ভয়াবহভাবে টেরোরিস্টদের ব্যাক সাপোর্ট করতো। 370 অবলুপ্তির পরে হ্যাঁ ঘটনা নিশ্চয়ই ঘটছে, 100% এখনো কখনো হতে পারেনি, এখনো হয়নি, কাজ চলছে,
কিন্তু তুমি দেখছো তার মানে রেসপন্স গুলো দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে কাশ্মীরেও কিন্তু মার্জিনালাইজ হয়ে গেছে। এখন এই যে মাওবাদী, যেটা রাজস্বী বলছিলেন 2010-এ যখন এটা পি চিদম্বরম তৎকালীন হোম মিনিস্টার বলেছিলেন, তখন ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই এলাকার 65টা ডিস্ট্রিক্ট সরাসরি মাওবাদীরা কন্ট্রোল করতো। কারণ তুমি জানো যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমি বইও লিখেছি, আমি ওই 7 জনকে হস্টেজকে রেস্কিউ করেছিলাম এবং সরাসরি এই কিষাণজির সঙ্গে কোঅর্ডিনেট করে চাপ দিয়ে হোয়াটএভার বার করেছিলাম। এবং আমি তখন দেখেছিলাম ওদের কি সাংঘাতিক নেটওয়ার্ক রয়েছে গ্রামে গ্রামে, আনবিলিভেবল। সবার আগে কিন্তু ভারত সরকার, আমি খুব মন দিয়ে শুনছিলাম অমিত শাহজির বক্তব্য, এই যে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য প্রপার স্টেপ নেওয়া, সেগুলোকে এনশিওর করা, এই নেটওয়ার্কটাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য ওই 65টা জেলা থেকে কমতে কমতে এখন শুধু ছত্তিশগড়ের লিমিটেড এরিয়া রয়েছে। দেখো, এটা আমি বারবার বলি, এই যেটা বলছিলেন রাজস্বী, 2010-এ দান্তেওয়াড়া 76 জন সিআরপিএফ জওয়ান যখন উড়ে যায় বম ব্লাস্টে, আইডি ব্লাস্টে, জেএনইউতে প্রসেশন হয়েছিল এবং সেই প্রসেশন থেকে এই আওয়াজ উঠেছিল, ইনশাল্লাহ না হলেও কিন্তু তখন এই আওয়াজ উঠেছিল। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে এটা নিয়ে প্রতিবাদ করে বা অনেক কথা বলবে। বাংলা একটা প্রবাদ রয়েছে, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে কিষাণজি। আজকে সেলিব্রেশন হচ্ছে না, একজন নাগরিক মারা যাচ্ছেন বাসোবারাজু, আরে ভাই কিষাণজিও তো নাগরিক ছিলেন। তখন কি করে মৃত্যু হলো সেটা নিয়ে অনেক বিতর্ক, আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু এই মাওয়িস্টদের যেটা মানে সাপোর্ট গ্রাউন্ড, লজিস্টিক সাপোর্ট, সবগুলো কিন্তু ধীরে ধীরে কমতে কমতে এখন ওই কেজিএচএ এবং 2-1টা জায়গাতে রয়ে গেছে। মহারাষ্ট্রে সাংঘাতিক ভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এই পার্টিকুলারলি খুব মানে ব্যাকওয়ার্ড জায়গাগুলো ছিল, এই গড়চিরৌলি, সেম অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় একসঙ্গে দুটো যেরকম ভাবে করছে। আমার মনে হচ্ছে 2026-এর মার্চে যে ডেডলাইন দিয়েছেন, এটা 100% সাকসেস হবে এবং তার আগে, মানে আপনি বলছেন 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত হবে ভারতবর্ষ, ওই পোলিও মুক্ত। কিন্তু এগেন আমরা আবার ওটাও বলবো, যারা মাওবাদীদের তাদের এনকাউন্টার হচ্ছে, তারা সারেন্ডার করছে, যারা পাহাড়ে জঙ্গলে রয়েছে। কিন্তু যারা শহরে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জেএনইউতে রয়েছে, তাদের তো আগে সবার আগে আইডেন্টিফাই করতে হবে, না হলে এরা কিন্তু মাওবাদীদের ডিপ স্টেট, এটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। মানে আপনি বলছেন এটাও একটা রক্তবীজের মতন, মানে মাওবাদীদের বা মাওবাদকে নিকেশ করা এতটা সহজ হবে না। একটা ব্যাচ বেরোবে, আরেকটা ব্যাচের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে এই রোগটাকে। দেখো, এটাকে আমাদের একটু বুঝতে হবে। দেখো, মাওবাদীদের যাদের এনকাউন্টার হচ্ছে বা যারা এলিমিনেট হচ্ছে, তারা সব পিএলজি এর মেম্বার, পিপলস লিবারেশন গেরিলা আর্মি, যারা অ্যাকশন স্কোয়াড। কিন্তু তাদের ব্রেনটা কি, সেটা তো আরো ভয়ঙ্কর। সেই ব্রেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে ছড়িয়ে আছে, বুদ্ধিজীবী হয়ে তারা চশমা টশমা লাগিয়ে রীতিমতো তুমি বুঝতেই পারবে না যারা মাওবাদী সাপোর্টার। ঠিক ঠিক, তারা বিভিন্ন সভায় মঞ্চে গিয়ে সাপোর্ট করে, ওটাকে আমাদের নিউট্রালাইজ করতে হবে। আমি শুভম ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে, সিপিআই নেতা, সিপিআই এর প্রতিনিধি হিসেবে শুভম রয়েছেন। আমি তো এখন মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, মানে শুভম আমি কি বলবো, মানে আজকে তুমি খুশি না, আজকে তুমি ব্যথিত, দুঃখিত? কারণ আমি অন্তত যতদিন ধরে সাংবাদিকতা করছি বা দেখছি, আমি দেখেছি যে সিপিএম সিপিআইদেরকে ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে। শালকু সোরেন ট্রিটমেন্ট যাকে বলা হয়, সেটাই মাওবাদীরাই দিয়েছে। আবার আমি দেখি যে মাওবাদীদের জন্য তোমরা এত কাঁদো, মানে তোমাদের লাইনটা কি? প্রথমত, সিপিআই মাওবাদী দলের যে পথ, এই সশস্ত্র পথ, এটা সঠিক নয় বলে আমার পার্টি সিপিআই মনে করে। ইতিমধ্যে সিপিআই সর্বভারতীয় নেতৃত্ব তারা আহ্বান জানিয়েছেন মাওবাদীদের উদ্দেশ্যে যে তারা যাতে মূলধারার যে বামপন্থী আন্দোলন, সেই মূলধারার বামপন্থী আন্দোলনের সাথে যাতে তারা মিশে যায়। দ্বিতীয়ত, এই যে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া বস্তার রিজিয়ন, এই রিজিয়নে যে রাজনৈতিক দলের কর্মী এই মাওবাদীদের হাতে সব থেকে বেশি সংখ্যায় শহীদ হয়েছেন, সেই দল হলো আমার দল সিপিআই। এমনকি 1 মাস আগে ওই বস্তার রিজিয়নের এমএলএ ছিলেন আমাদের ওখানকার মূল যে নেতা কমরেড মনীষ কুঞ্জম। সেই মনীষ কুঞ্জমের শ্বশুরমশাই, তাকে পর্যন্ত হত্যা করেছে এই মাওবাদী দল।
সুতরাং আমাদের দল সব থেকে বেশি ওই অঞ্চলে মাওবাদীর দ্বারা আক্রান্ত হওয়ার পরেও আমরা মনে করি যে এই যে মাওবাদীদের যেভাবে নিধন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, এটা সঠিক নয়। তাদেরকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করে যে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে ময়ূকদা, এটাও সত্যি যে ওই বস্তার দান্তেওয়াড়া রিজিয়নে এই মাওবাদী নিধনের নামে এর আগেও বহু অন্য দলের রাজনৈতিক কর্মীদের মারা হয়েছে এবং সাধারণ মানুষ, সাধারণ গরিব আদিবাসী যারা জল জমি জঙ্গলের লড়াইটা করে, সেই জল জমি জঙ্গলের লড়াইটাকে শেষ করে দেওয়ার জন্য এবং ওই জমি আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার জন্য এর আগে রাষ্ট্র সাধারণ গরিব আদিবাসীদেরও হত্যা করেছে। এটাও বাস্তব। তুমি পিনারাই বিজয়নকে চেনো? কেরালার মুখ্যমন্ত্রী। আমি তো দেখলাম পিনারাই বিজয়ন গৌতম আদানির সাথে সবচেয়ে বড় পোর্ট যেটা সি পোর্ট সেটা তুলে দিলেন। তার মানে কি জল জমিন জঙ্গলের আন্দোলন থেকে জঙ্গলের যে লড়াই, সেটা আমাদের দেশের মধ্যে যে দু একটা রাজ্যে আদিবাসী অধ্যুষিত রাজ্যে সব থেকে বেশি পরিমাণে হয়, তার মধ্যে সব থেকে বেশি আদিবাসী অধ্যুষিত রাজ্য নর্থ ইস্টের রাজ্যগুলো বাদ দিলে হচ্ছে ছত্তিশগড়। তাহলে বামপন্থীরা ওখানে যেতে না কেন? কে বলেছে? আমরা তো বললাম যে ওই অঞ্চলেই বিধানসভায় এমএলএ ছিল সিপিআই এর মনীষ কুঞ্জম এবং এবারে তিনি খুব সামান্য ভোটে, এই গত বিধানসভাতেও খুব সামান্য ভোটে তিনি হেরে গেছেন। সুতরাং বামপন্থীরা ওই অঞ্চলে শক্তিশালী। তোমরা লাইনটা ক্লিয়ার করো যে তোমরা আরবান নকশালদের পক্ষে না বিপক্ষে? রাজনীতির বিপক্ষে। তো এটা পরিষ্কার শুরুতেই বললাম, তাদের যে রাজনীতি, তাদের যে লাইন, তার বিপক্ষে। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে গণহত্যা চালানো হবে। বেশ, জন্টু বড়াই। প্রথমেই বলি, দেখো, গ্লোবাল ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি একটা রিপোর্ট প্লেস করেছিল ভারতের উদ্দেশ্যে যে ভারতের অভ্যন্তরীণ যে এক্সট্রিমিজম, এই যে মাওয়িস্ট এক্সট্রিমিজম কমিউনিস্ট মুভমেন্টের নাম করে, সেটা এই মুহূর্তে ভারতের সবচাইতে বড় থ্রেট, সুরক্ষার আভ্যন্তরীণ সুরক্ষার সবচেয়ে বড় থ্রেট শুধু নয়, তারা একটা হিসাব দেখিয়েছিল যে ইউএস ডলার হিসাবে $177 বিলিয়ন শুধু ব্যয় হয় এটাকে ট্র্যাকেল করতে, যেটা আমাদের জিডিপির অলমোস্ট 10%-এর কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন? এটা ইকোনমিক অ্যাসপেক্টে। আমি বলছি যে এই যে ভারতবর্ষের অভ্যন্তরে যখন আমরা বাইরের শত্রুদের থেকে লড়াই করছি, দীর্ঘ উগ্রপন্থীদের সাথে আমরা লড়াই করতে হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত উগ্রপন্থার সাথে লড়াই করছি, তখন আমাদের ভেতরে যে এক্সট্রিম ক্যারেক্টার, যেটা একটু আগে আমাদের লাহিড়ী বলল যে একদম পশুপতি থেকে শুরু করে তিরুপতি, এই যে রেড করিডরটা, এটা কিন্তু বিখ্যাত এবং এই ডিপ স্টেটেরই একটা মেকানিজমের পার্ট, যেটা নেপালকে রেড করিডর করে নিয়ে ভারতে ঢোকার চেষ্টা। এবার তোমাকে আমি আমাকে একটা ঝন্টুদা, আমাকে একটা কথা বলুন, এই টাকাটা এরা কোথা থেকে পায়? এক্স্যাক্টলি এইটাই হচ্ছে প্রশ্ন, এইটাই প্রশ্ন আমি করতে যাচ্ছিলাম। এটাও আমি ভাবি যে দামি দামি বইগুলো কেনার টাকাটা কোথা থেকে পায়, এটা নিয়ে একটা এনআইএ ইনভেস্টিগেশন করা উচিত। অনির্বাণ এটা দিয়ে সাপোর্ট করবে আমায়। প্রথমেই বলি, এই দামি দামি বই কিনছে, বই কেনার জন্য বলছে, দামি দামি বই কেনার টাকাটা পাচ্ছে কোথা থেকে? এই অস্ত্র শস্ত্র বইও কেনা যাবে না। কার টাকায় এত একটা সাধারণ গরিব ঘরের ছেলে এত টাকার বই কিনতে পারে? বই না পড়ে যারা অধ্যাপক হয়েছে তাদের কথা বলছো? এর ইকোনমিক্যাল রিসোর্সটা দুটো পার্টে আছে। একটা বাইরের বিশ্বের ডিপ স্টেটগুলো যারা এই মানে ধর্মীয় মৌলবাদকে সাপ্লাই করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দিচ্ছে, একই চেইন এদেরকে দিচ্ছে অভ্যন্তরে ভিন্ন নাম দিয়ে। এরা তো ধর্মীয় মৌলবাদের সাথে যুক্ত না, ইকোনমিক্যাল অ্যাসপেক্টে এরা মুক্তি চাইছে, এটা এক ধরনের ধারার উগ্রপন্থা। দ্বিতীয়, এদের আরেকটা সোর্স অফ ইকোনমি হচ্ছে ভারতবর্ষের শহুরে যে এক্সট্রিমিক ভদ্রলোক, যারা একটু দীপাঞ্জবাবু বলছিল স্নো পাউডার মেখে চশমা পরে সুন্দর গুটিসুটি ভাবে ভদ্র কথাবার্তা বলে, তাদের আমি তোমায় বলছি যে প্রথমে সাপ্লাই লাইনটা কাটতে হবে। আমি বলছি এই এক্সট্রিমিজমটাকে শুধু অস্ত্রের জোর দিয়ে আটকানো যাবে না ময়ূর।
শুধু এই ধরনের অস্ত্রের জোর দিয়ে 126টা জেলার মধ্যে কনসলিডেটেড করা, যেটা এখন কমে 38টা জেলায় হয়েছে, 70% জেলার থেকে এরা নির্মূল হয়েছে, কমানো যাবে না, নির্মূল করা যাবে না, কারণ এরা যুক্ত আছে 92,000 বর্গ কিলোমিটার আদিবাসী জোনে, যারা আদিবাসীদের অনুন্নয়নটাকে হাতিয়ার করে ভিতরে আশ্রয় নিয়েছে। আদিবাসীদের ভিতরে উন্নয়নের জন্য তাই 1992 সালে যে সংবিধানের 73তম সংবিধান করে যে পেশা আনা হলো, পঞ্চায়েত এক্সটেনশন শিডিউল এরিয়া, সেই এরিয়ার মাধ্যমে এদেরকে গণতন্ত্র শুধু নয়, এদের ইনক্লুশনাল পলিটিক্স ডেভেলপমেন্টের আঙ্গিকে এদেরকে না আনতে পারলে মাওবাদীদের এদের থেকে সরানো যাবে না। আদিবাসীদের যে থাকার জায়গা, সেইখানের বনভূমিতে কোনো প্রজেক্ট করতে হলে তাদের আর কোনো সম্মতি নিতে হবে না। এই আইন বিজেপি সরকার এনেছে। এটা ভালো না খারাপ? আমি প্রশ্ন রাখি, আমাকে বলছি তো, আমি প্রশ্ন রাখি, এই ইনক্লুশন পেশা আনার পরে কেন আদিবাসী মূল ভূখণ্ডের এই অরণ্য অধিকার 2005, এই অরণ্য অধিকার কেন ডিস্টারবেন্স করা হচ্ছে? ময়ূক পরিষ্কার বলে রাখি, কোনো উগ্রপন্থাকেই বন্দুকের জোরে পুরোপুরি নাশ করা যায় না। তাদের সোর্সকে কাটতে হলে, জনবিচ্ছিন্ন করতে হলে, সেই আন্ডার ডেভেলপ কমিউনিটি যেখানে এখানে মাওবাদীদের আশ্রয়স্থলটা হচ্ছে আদিবাসীদের অনুন্নয়ন, এটাকে দিতে হবে। দ্বিতীয়, আমি অনির্বাণের কাছে একটা প্রশ্ন করছি, ধন্যবাদ তুমি এটা ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই পশ্চিমবঙ্গেও তো যথেষ্টভাবে তোমার সরকার একের পর এক কোর জঙ্গলে বড় বড় ফ্ল্যাট কালচার স্টুডিও অ্যাপার্টমেন্ট করা ছাড় দিয়েছে। মূর্তির থেকে শুরু করে পুরুলিয়ার এক্সট্রিম জায়গাগুলো আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, সেইটাও তো তোমাকে বলতে হবে। এবং আচ্ছা, উত্তরটা নিচ্ছে, কারণ কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে এবং এইটাই ভারতবর্ষ চায়, বস্তার থেকে বারুইপুর গোটা দেশে ডেভেলপমেন্ট হোক, কাশ্মীর থেকে কন্যাকুমারী ডেভেলপমেন্ট হোক। এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ভার্চুয়ালি দেশের একাধিক রেল স্টেশন উদ্বোধন করবেন, যার মধ্যে থেকে 3টি অমৃত স্টেশন তার উদ্বোধন হবে। বাংলারও 3টি স্টেশন, বাংলার 3টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন কাল। এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখছেন, পানাগড়ের মানুষজন যারা দেখছেন এই মুহূর্তে, পানাগড়, জয়চণ্ডী পাহাড় এবং কল্যাণী এইমস ইতিমধ্যে হয়েছে, জয়চণ্ডী পাহাড় এবং পানাগড় আমরা জানি, পানাগড় থেকে কিছু দূরেই দুর্গাপুর এয়ারপোর্টও তৈরি হয়েছে। এই 3টে কালই উদ্বোধন হবে এবং তারপর থেকে যাত্রীরা এর সুবিধা নিতে পারবেন। জয়চণ্ডী পাহাড়, অমৃত স্টেশন, পানাগড় স্টেশন এবং তার পাশাপাশি কল্যাণী স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের একাধিক রেলওয়ে স্টেশন কাল উদ্বোধন করছেন। কিন্তু পয়েন্টটা হলো আমি রাজস্বের কাছে, আচ্ছা ঝন্টু বড়াই, এই যে ডেভেলপমেন্ট তো হচ্ছে, কিন্তু কিছুদিন পরে, ভাগ্যিস এখানে মাওবাদী অধ্যুষিত এলাকা না, কিছুদিন পরে হয়তো মাওবাদীরা রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দেবে। এটাকে তো বন্ধ করতে হবে। এটা কি ধরনের অসভ্যতা? ডেভেলপমেন্টটা যেমন ইনক্লুশনের পার্ট, আবার এই ধরনের অভিযানগুলো ভারত সরকারের মাঝে মধ্যে শহরের এই নকশালদের মধ্যেও করতে হবে ময়ূক, কারণ সাপ্লাই লাইনের এই পার্টটা শহরে যেটা লুকিয়ে আছে, যেটাকে আমরা এখন আইডেন্টিফাই করি, সবচেয়ে ভালো যারা পারবে সাপ্লাই লাইন আইডেন্টিফাই করতে। আমি জানি না তাদের ধক বা তাদের এই মুহূর্তে দম হবে কিনা, এটা হচ্ছে শুভম ব্যানার্জিরা যারা বসে আছে। সিপিএম আমি জানি না সিপিএম এর কি অবস্থা, ওরাই তো সবচেয়ে বেশি আইডেন্টিফাই করতে পারে, সেটা করবে না হয়তো। ওরা একটা সময় 2011 সালে বারবার চিৎকার করে বলেছে লালগড়কে কেন্দ্র করে যে নকশা মাওবাদী আন্দোলনটা হচ্ছে, এটা মমতা ব্যানার্জি পলিটিক্যাল কারণে হাইজ্যাক করেছে। ওরা বলেছে ওদের তারপরে সবচেয়ে বেশি আরবান নকশালদেরকে ধোঁয়া দিচ্ছে হচ্ছে যারা রেজিস্টার্ড ন্যাশনাল লেফট পার্টিগুলো। শুভ, তোমার 30 সেকেন্ড বলেইছিল মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চায়। যে নেপালকে, আমাদের স্পষ্ট কথা, আমাদের পার্টির যে স্পষ্ট কথা সেটা হচ্ছে, ঝন্টুদা যে নেপালকে লাল করিডোর করার চেষ্টার কথা বলল, সেই নেপালেই দীর্ঘদিন সশস্ত্র পথে থাকার পরে ওই মাওবাদী দল, তাদের নেতা প্রচণ্ড, তারা সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে এবং সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার পর তারা নেপালে ক্ষমতা দখল করে এবং প্রচণ্ড একাধিকবার প্রধানমন্ত্রী হন। আমাদের কথা পরিষ্কার, আমরা মনে করি তাদের পথ ভুল, ঠিক যেভাবে নেপালে
মাওবাদীরা সশস্ত্র পথ ছেড়ে সংসদীয় গণতন্ত্রে ফিরে এলো, ঠিক একইভাবে আমাদের দেশের মাওবাদীরাও ওই ভুল পথ ছেড়ে মূলধারার যে বামপন্থী রাজনীতি, সেই মূলধারার বামপন্থী রাজনীতির সাথে মিশে যাক, এটা আমরা মনে করি। অনির্বাণ, আমার একটাই প্রবলেম, আমার প্রবলেম না আপত্তি জায়গা আছে, তোমরা এই ধরনের সিম্প্যাথি গুলো দেখাবে আর তারপরে আরেকটা করে জ্ঞানেশ্বরীর মতন কাণ্ড হবে, আরেকটা করে পুলিশ অফিসারের স্ত্রী। কোনোদিন দেখেছো কোনো পুলিশ অফিসারকে যে হয়তো মাওবাদী অঞ্চলে গিয়ে ডিউটিটা করছে, তোমাদের এই সিম্প্যাথির জন্য এই পুলিশ অফিসারগুলো কেন তাদের হাত উড়ে যাবে, পা উড়ে যাবে, থানা উড়ে যাবে, কিসের জন্য? উত্তরটা দিই, দাও। ভায়োলেন্সের কোনো রাজনীতি সমর্থনের প্রশ্নই নেই, প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে মৃত্যুটা সেলিব্রেট করছো কিনা, সেখানে আমি আপত্তি জানিয়ে বলেছি কোনো মৃত্যু সেলিব্রেট আমি অমানুষের মতো করতে পারবো না, কারণ মৃত্যু অমানুষ ছাড়া কেউ সেলিব্রেট করে না বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত, আপনি দ্বিমত হতেও পারেন, না হতে পারেন। আমার দেশের নাগরিক, প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, যে বাদী হোক আমার দেশের নাগরিক, আমার দেশের মানুষ, তার পথ ভুল হতে পারে কিন্তু সে আমার দেশের মানুষ, তার মৃত্যু সেলিব্রেট আমি করতে পারবো না। বাহিনী কোন সিচুয়েশনে কি করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেলিব্রেট পাল্টা দিতে চায় দীপাঞ্জন চক্রবর্তী। একদম সংক্ষেপে 30 সেকেন্ড। খুব তাড়াতাড়ি বলছি, তুমি বলছো টাকা কোথা থেকে আসে, এরা একটা রুটিন বলে দেয়, আগে বলতো টাটা বিড়লা, এখন আদানি আম্বানি। ভারতবর্ষে না পৃথিবীর অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম কোম্পানি, তারা কোরাপুটে প্লান্ট যখন খুলেছিল নিয়ামগিরিতে, তখন ভারতবর্ষের প্রধান বিরোধী দলের প্রধান বিরোধী নেতা ওখানে গিয়ে বলেছিল আমরা আপনাদের সঙ্গে আছি, আদিবাসীদের সঙ্গে। এবং 15 দিনের মধ্যে ভোট পাল্টে যায়, তারা সব আন্দোলন উঠে যায় এবং ওই নিয়মগিরির দখল নিয়ে নেয় সেই কোম্পানি। শোনা যায় তাতে নাকি 5,000 কোটি টাকার ডিল হয়েছে, তাদের একটা অংশ মাওবাদীদের কাছে গেছে। উড়িষ্যার কেওনঝড়ে এমন কোন বড় কোম্পানি নেই যাদের মাইন্স রয়েছে আর তারা মাসে বছরে 100-150 কোটি টাকা করে মাওবাদীদের দেয়নি। এবং এটা পুরোটাই পেছন থেকে চালায় কিন্তু এই রাজনৈতিক দল, যারা কিষাণজিকে কাঠপুড়েলে কাজী কিষাণজিকে করিয়েছে, তারা ক্ষমতা এসেছে এই রাজনৈতিক দল এবং তথাকথিত বুদ্ধিজীবী পরগাছা যেগুলো রয়েছে আরবান নকশাল, এদের যতদিন নিউট্রালাইজ না করা যায়, মাওবাদীদের শুধু পিএনজি এ গেরিলা মেরে লাভ হবে না। কারণ আমি গেরিলাদের মনে করি এরা দাবার ভরে, আসল মাথাগুলো পেছনে বসে রয়েছে, তাদের নিউট্রালাইজ করতে হবে। রাজশ্রী, আমার সময় একেবারে শেষ, আমি লাস্ট একটা জিনিস জানতে চাই, এই রক্ত বীজগুলো একেবারে অ্যানিহিলেট বলে একটা শব্দ আছে, নিকেশ করা যাবে কি করে? আজ এই কোটেশ্বর রাও বলে যার মাথার দাম 1 কোটি টাকা ছিল, কাল আরেকটা কোটেশ্বর রাও তৈরি হবে, পরশু আরেকজন নতুন কোনো নামে কেউ আসবে, কমান্ডেন্ট হবে। এই কোটেশ্বর রাও নেতা হয়েছিল তারই দলের নেতা গণপতিকে হত্যা করে, তো সেটা কি বলা যাবে, সেটা অনির্বাণ দ্বারা কি বলবেন আমি জানি না, একটু আগে প্রশ্ন করছিলেন তো। যাই হোক, সংবাদ মাধ্যমের প্রথম সারির বিভিন্ন বড় বড় লোকেরা আজকে দাঁড়িয়ে যে সমস্ত তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখছেন, সেটাও দেখা যাচ্ছে যে দেশে কোনো আইন কানুন নেই, এনাদেরকে নিয়ে এসে করা হতো না। ঠিক যেরকমভাবে কমিউনিস্ট পার্টিরা নিচে নেমেছে, পাকিস্তানকে এরকমভাবে লড়াই করা চলবে না, আমাদের এখানে শান্তিপূর্ণ কথা বলতে হবে। 88 সাল থেকে কথা বলেই যাচ্ছে আর মেরেই যাচ্ছে, গণহত্যা হয়ে যাচ্ছে। যাই হোক, তোমার কাছে তো আমি বলিনি, ইতিহাসটাকে জানতে হবে। অবিভাজিত কমিউনিস্ট পার্টির থেকে সিপিআই নকশালবাড়ি আন্দোলন থেকে আরম্ভ করে ভারত পাকিস্তান ইস্যুতে নির্ণয় করবে হচ্ছে আমেরিকা নিজেই বলে দিয়েছে, আমেরিকা করেনি, একটু পড়াশোনা করে এসো, সিপিএম পড়াশোনা করে আসতো, এখন এইটুকু করে আসে না। কারা বলছে? যারা সিপিএম নকশালবাড়ি মুভমেন্ট, দেশ বিরোধী একটা ভারত বিরোধী শক্তি, যারা বলেছিল চীনকে, এদের নেতা একবারও পার্লামেন্টে এরা চীনকে জানানো হচ্ছে, আর পাকিস্তান তো তোমাদের বাবা। সময় শেষ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।